নির্মাণাধীন রাম মূর্তি আর তাকে কেন্দ্র করে উত্তাল রাজনীতি। তীব্র উত্তেজনার মুখে শেষ পর্যন্ত মন্দির কমিটি মূর্তি নির্মাণ স্থগিত করতে বাধ্য হয়েছে। রামের কাজ বিগ্রহটাকে স্থগিত ঘোষণা করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, মাত্র 28 ফুটের একটি রাম মূর্তি নির্মাণ কি আসলেই দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি, নাকি এর পেছনে কাজ করছে গভীর এক ভূরাজনৈতিক মনস্তত্ত্ব এবং গুজবের রাজনীতি? রামুতে 100 ফুটের বৌদ্ধ মূর্তি কিংবা নাটোরে 48 ফুটের মাদার মেরির মূর্তি যদি সম্প্রীতির প্রতীক হতে পারে, তবে গাইবান্ধার 28 ফুটের রাম মূর্তি কেন সামাজিক অস্থিরতার কারণ হবে? ঘটনার সূত্রপাত গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মধ্য রামচন্দ্রপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির চত্বরে। মন্দির কর্তৃপক্ষ সেখানে একটি রাম মূর্তি নির্মাণের কাজ শুরু করে। দাবি করা হয় এটি হবে এশিয়ার অন্যতম বৃহৎ রাম মূর্তি। আর এই বৃহৎ শব্দটি যেন মৌলবাদী গোষ্ঠীর কান খাড়া করে দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে নানা গুজব ও সমালোচনা। ইমাম ওলামা পরিষদ মাঠে নামে। এত বড় মূর্তি নির্মাণ করেছে, এত বড় মূর্তি ভারত উপমহাদেশের কোথাও নেই। জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে 8 দফা দাবি জানিয়ে স্মারকলিপি দেওয়া হয়। তাদের দাবি, এই মূর্তির পেছনে উগ্রবাদী এজেন্ডা রয়েছে এবং এটি ভবিষ্যতে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াবে। ইমাম ওলামা পরিষদের জেলা সেক্রেটারি মুফতি মনসুর রহমান খান সরাসরি অভিযোগ তোলেন প্রকল্পের মূল উদ্যোক্তার অতীত কর্মকাণ্ড নিয়ে। পরিস্থিতি বেগতিক দেখে পারস্পরিক সৌহার্দ্যের প্রতি সম্মান জানিয়ে মূর্তি বানানোর কাজ স্থগিতের ঘোষণা দেন মন্দির কমিটির উপদেষ্টা শ্যামল কুমার মহন্ত। তিনি বলেন, আমরা বাঙালি, সকল ধর্মের মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে বিশ্বাস করি। বর্তমানে উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে নির্মাণাধীন রাম মূর্তি নির্মাণ প্রকল্পের কাজ সাময়িকভাবে বন্ধ বা স্থগিত রাখার সিদ্ধান্ত আমরা গ্রহণ করছি। কিন্তু এই পিছু হটার পরও ক্ষোভ কমেনি। ঢাকা রংপুর মহাসড়কে মানববন্ধন থেকে আলটিমেটাম দেওয়া হয়েছে 72 ঘন্টার মধ্যে এই মূর্তি সম্পূর্ণ অপসারণ করতে হবে। আমাদের এই রংপুর বিভাগকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে ভারতের একটি অঙ্গরাজ্য করতে পারে সেই পায়তারা চালাচ্ছে। রামের মূর্তির কার্যক্রম এগিয়ে দিতে চান, বাংলাদেশে আগুন জ্বলে উঠবে, সেই আগুন নিভানোর ক্ষমতা কিন্তু আর কারো থাকবে না। এই পুরো ঘটনার পেছনে সবচেয়ে বিপজ্জনক ভূমিকা পালন করছে সোশ্যাল মিডিয়ার গুজব। ফেসবুক ও ইউটিউবের একদল লোক প্রচার করতে শুরু করলো রংপুর বিভাগকে ভারত গ্রাস করার জন্য নাকি গাইবান্ধায় এই রাম মূর্তি বানানো হচ্ছে। একটু ঠান্ডা মাথায় ভাবুন তো, সামরিক কৌশল কি এতটাই সস্তা? কোনো দেশ যদি অন্য কোনো দেশের ভূখণ্ড দখল করতে চায়, তবে কি তারা আগে থেকেই সেখানে মূর্তি বানিয়ে জানান দেবে, নাকি দখল করার পর নিজেদের ইচ্ছে মতো স্থাপনা গড়বে? এই সাধারণ যুক্তিবোধটুকু যেন কারো নেই। আর এই পুরো সংকটের সময় সরকারের ভূমিকা কেমন ছিল? রাজনৈতিক বিশ্লেষকদের মতে সরকার এখানে এক রহস্যজনক নীরবতা পালন করছে। সংখ্যালঘুদের পাশে দাঁড়িয়ে তাদের সাংবিধানিক অধিকার রক্ষা করার চেয়ে কট্টরপন্থীদের শান্ত রাখাকেই হয়তো প্রশাসন বেশি নিরাপদ মনে করছে। নিরাপত্তার অভাব যখন একটি মন্দির কমিটিকে তাদের ধর্মীয় স্থাপনা কাজ বন্ধ করতে বাধ্য হয়, তখন তা রাষ্ট্রের ব্যর্থতাকেই প্রকাশ করে। বাংলাদেশে কি ধর্মীয় সংখ্যালঘু হওয়াটাই একমাত্র পাপ, নাকি হিন্দু পরিচয়টাই বড় অপরাধ?
কক্সবাজারের রামুতে 100 ফুট লম্বা বৌদ্ধ মূর্তি দাঁড়িয়ে আছে সগৌরবে। নাটোরের বনপাড়া চার্চে মাদার মেরির 48 ফুট লম্বা মূর্তি নিয়ে কারো কোনো আপত্তি নেই। সেখানে কোনো সামাজিক অস্থিরতা তৈরি হয় না, কোনো ওলামা পরিষদ মহাসড়কে অবরোধ করে না। কিন্তু কেন? এর উত্তর লুকিয়ে আছে আন্তর্জাতিক ক্ষমতার ভারসাম্যে। রামুর বৌদ্ধমূর্তি নির্মাণে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহযোগিতা ছিল চীনের, আর নাটোরের চার্চের পেছনে রয়েছে খোদ আমেরিকার অদৃশ্য ছায়া। বাংলাদেশে যে কোনো রাজনৈতিক দল বা কট্টরপন্থী গোষ্ঠী খুব ভালো করেই জানে বৌদ্ধ বা খ্রিস্টানদের ওপর আঘাত এলে বেইজিং বা ওয়াশিংটনের যে ধমক আসবে তা হজম করার ক্ষমতা এই রাষ্ট্রের নেই। মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর গণহত্যা চললে কিংবা চীনের উইঘুর মুসলমানদের ওপর নির্যাতন হলেও এই গোষ্ঠীগুলোর অনুভূতি তখন নাড়া দেয় না। তাই খ্রিস্টান বা বৌদ্ধদের গায়ে ফুলের টোকা দেওয়ার আগেও তারা 100 বার ভাবে। কিন্তু হিন্দুদের বেলায় হিসাবটা সম্পূর্ণ আলাদা। হিন্দু সম্প্রদায়ের এই অসহায়ত্বের সবচেয়ে বড় কারণ যদি বলা হয় স্বয়ং ভারত, তবে কি ভুল বলা হবে? বাস্তবতা হলো চীন বা আমেরিকার মতো ভারত কোনো শক্ত অবস্থান নিতে পারে না। বাংলাদেশে হিন্দুদের ওপর যখনই কোনো হামলা হয় তখন দিল্লি থেকে একটি কূটনৈতিক উদ্বেগ বা বিবৃতি আসে, ব্যাস ওটুকুই। ভারতের এই দুর্বল অবস্থানের কারণে বাংলাদেশের হিন্দুদের সুরক্ষার চেয়ে উল্টো তাদেরকে ভারতের দালাল হিসাবে চিহ্নিত করা হয়। ভারতে যখনই কোনো মুসলিম বিরোধী ঘটনা ঘটে তার খেসারত দিতে হয় বাংলাদেশের নিরীহ হিন্দুদের। অথচ ভারতের মুসলমানরা এদেশের নাগরিক নন, কিংবা এদেশের হিন্দুরাও ভারতের ভোটার নন। অথচ এদেশের হিন্দুরা হয়ে উঠেছে সফট টার্গেট। কট্টরপন্থীরা জানে এদের মারলে বা এদের সম্পত্তি দখল করলে কোনো পরাশক্তি যুদ্ধজাহাজ পাঠাবে না, কোনো আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আসবে না, বড়জোর ভারতের একটা মৃদু বিবৃতি আসবে যা দুদিনেই মিলিয়ে যাবে। সীমান্তের ওপারে ভারত নামের একটি রাষ্ট্র আছে বলেই এদেশের কট্টরপন্থীরা হিন্দুদের সবসময় সন্দেহের চোখে দেখে। অথচ এই প্রতিবেশী হিসাবে ভারত যদি না থাকতো তবে হয়তো এদেশ থেকে হিন্দুদের এভাবে দলে দলে দেশ ত্যাগ করতে হতো না। একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রে প্রতিটি নাগরিকের সমান অধিকার থাকবে, এটাই ছিল আমাদের স্বাধীনতার মূল চেতনা। গাইবান্ধার পলাশবাড়ি ঘটনা কেবল একটি রামমূর্তির বন্ধের ঘটনা নয়, এটি মূলত আমাদের রাষ্ট্রের দুর্বলতা এবং হিন্দুরা যে কতটা অসহায় তারই বহিঃপ্রকাশ। আজ যদি আমরা গুজবের উপর ভিত্তি করে একটি আইনি কাঠামোর ভেতরে ধর্মীয় স্থাপনা বন্ধ করে দিই, তবে আগামীকাল অন্য কোনো অজুহাতে আরেকটি সম্প্রদায়ের অধিকার কেড়ে নেওয়া হবে না, তার গ্যারেন্টি কে দেবে? একটি বৈচিত্র্যময় বাংলাদেশ গড়তে হলে রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে যেন সংখ্যাগরিষ্ঠের ক্ষমতার দাপটে সংখ্যালঘুর কণ্ঠ রুদ্ধ না হয়। গাইবান্ধার এই ঘটনা নিয়ে আপনার কি মতামত? আসলে কি এই রামমূর্তি দেশের নিরাপত্তার জন্য হুমকি ছিল? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।